সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আমাদের আজকের পর্বের আলোচনার বিষয় হচ্ছে ট্যাগ কোশ্চেন। আসলে ট্যাগ কোশ্চেনটা কি? ট্যাগ কোশ্চেন নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। একটা ট্যাগ কোশ্চেন কীভাবে গঠন করতে হয় এবং ট্যাগ কোশ্চেনের অ্যান্সারগুলি কীভাবে করতে হয়। ট্যাগ শব্দের অর্থটা হচ্ছে জুড়ে দেওয়া বা লাগিয়ে দেওয়া, কোনো কিছুর সাথে কোনো কিছু জুড়ে দেওয়াকে বলি আমরা ট্যাগ। এখানে তোমরা একটা স্টেটমেন্ট দেখতে পাচ্ছ, জামান ইজ গোয়িং টু স্কুল, এরপরে একটা কমা আছে। কোনো একটা স্টেটমেন্টের পরে এখানে কমা দিয়ে কমার পরে দুইটা ওয়ার্ড লিখে একটা কোশ্চেন তৈরি করে এই কোশ্চেনটা এর সাথে ট্যাগ করে দিতে হবে, লাগিয়ে দিতে হবে। এটাই হচ্ছে মূলত ট্যাগ কোশ্চেন। তো ট্যাগ কোশ্চেন করার জন্য যেই বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে স্টেটমেন্টের পরে কিন্তু অবশ্যই একটা কমা ব্যবহার করতে হবে। কমা, এখানে ফুল স্টপ দেওয়া যায় না। ফুল স্টপ দিয়ে দিলে কিন্তু স্টেটমেন্টটা এখানে শেষ হয়ে গেল। স্টেটমেন্টটাকে শেষ করা যাবে না, স্টেটমেন্টটা শেষ হবে কোশ্চেন মার্কে গিয়ে। এখানে একটা কমার পরে দুইটা ওয়ার্ড লিখে ট্যাগ কোশ্চেনটা তৈরি করতে হবে। তো এখন আমি তোমাদেরকে এক এক করে বলছি যে ট্যাগ কোশ্চেন মূলত কীভাবে গঠন করতে হবে। বেসিক রুলগুলি তোমাদের বলছি। একটা স্টেটমেন্ট দেয়া থাকবে, স্টেটমেন্টের পরে একটা কমার ব্যবধানে দুইটা ওয়ার্ড লিখে একটা কোশ্চেন তৈরি করতে হবে। কোশ্চেন তৈরি করার জন্য স্টেটমেন্টের যে সাবজেক্ট এবং অক্সিলিয়ারি ভার্ব আছে, এই দুইটা এলিমেন্ট আমার কোশ্চেনে ব্যবহার করতে হবে। তো তোমরা জানো যে প্রশ্ন বা কোশ্চেন তৈরি করার জন্য অক্সিলিয়ারি ভার্বটা আগে লিখতে হয়, সাবজেক্টটা পরে লিখতে হয়। এখানেও ঠিক তাই করতে হবে, অক্সিলিয়ারি ভার্বটা আগে লিখতে হবে এবং সাবজেক্টটা পরে লিখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে স্টেটমেন্টে সাবজেক্ট হিসাবে যদি নাউন থাকে, ট্যাগ কোশ্চেনে অবশ্যই সেই নাউনটার প্রোনাউন ফর্ম লিখতে হবে। ট্যাগ কোশ্চেনে কিন্তু কখনোই নাউন লেখা যাবে না, লিখতে হবে সাবজেক্টের প্রোনাউন ফর্ম। তাহলে আমার জামান হচ্ছে সাবজেক্ট, এর যদি প্রোনাউন করি তাহলে প্রোনাউনটা হবে হি, আমি লিখলাম হি। অক্সিলিয়ারি ভার্ব ইজ, আমি লিখলাম ইজ। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে যে স্টেটমেন্ট যদি হয় অ্যাফার্মেটিভ অর্থাৎ হাবোধক, স্টেটমেন্টের ভিতরে যদি কোনো নট বা নাবোধক কোনো ওয়ার্ড না থাকে তাহলে কোশ্চেনটা হবে নেগেটিভ। আর স্টেটমেন্টটা যদি হয় নেগেটিভ তাহলে কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। আর ট্যাগ কোশ্চেনের ভিতরে দুইটার বেশি ওয়ার্ড লেখা যাবে না। তাহলে এই স্টেটমেন্টটা হচ্ছে আমার অ্যাফার্মেটিভ, তাহলে কোশ্চেনটা হবে নেগেটিভ। কোশ্চেনটা যদি নেগেটিভ হয় তাহলে এখানে আমাকে একটা অবভিয়াসলি একটা নট ব্যবহার করতে হবে। আমি নিলাম নট। তাহলে এখানে আমার ওয়ার্ড হয়ে গেল এখন তিনটা, সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব এবং নট, কিন্তু আমি এখানে লিখতে পারবো মাত্র দুইটা। এখন করণীয় কি? এখন করণীয় হচ্ছে এরকম যখন হবে যে কোনো অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট থাকবে, আমার কোশ্চেনটা করতে হবে নেগেটিভ, সেক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব এবং নট এই দুইটার একটা কন্ট্রাক্টেড ফর্ম তৈরি করতে হবে। অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব এবং নটকে একত্রিত করতে হবে। এখানে এই নট এবং অক্সিলিয়ারি ভার্ব মিলে আছে দুইটা ওয়ার্ড, এটাকে একটা সিঙ্গেল ওয়ার্ডে পরিণত করতে হবে। তাহলে ইজের সাথে নটটা আমি কন্ট্রাক্টেড করে ফেলবো। কন্ট্রাক্টেড করার নিয়মটা হচ্ছে প্রথমে অক্সিলিয়ারি ভার্বটা লিখতে হবে, তারপরে নটের এন, ওর পরিবর্তে একটা কমা দিতে হবে, এরপরে হচ্ছে টি। এখন হয়ে গেল ইজন্ট। ইজ এবং নট মিলে হয়ে গেল ইজন্ট, কন্ট্রাক্টেড ফর্ম একটা ওয়ার্ড। তাহলে আমার সাবজেক্ট একটা ওয়ার্ড এবং ইজন্ট একটা ওয়ার্ড, তাহলে দুইটা ওয়ার্ড আমি এখন লিখলে আমার ট্যাগ কোশ্চেনটা হয়ে যাবে। আমি এখন লিখবো তাহলে ইজন্ট হি, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব এবং নটের কন্ট্রাক্টেড ফর্মটা লিখতে হবে আগে, তারপরে লিখতে হবে হচ্ছে সাবজেক্ট, এরপরে কোশ্চেন মার্ক দিলে আমার কিন্তু ট্যাগ কোশ্চেনটা এখন হয়ে গেল। কিন্তু এখানে আরেকটা বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে এবং মেনে চলতে হবে, সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্বের সাথে যখন আমরা নটকে কন্ট্রাক্টেড করে ফেলবো, অক্সিলিয়ারি ভার্বকে নটের সাথে কন্ট্রাক্টেড করার সময় যতগুলি অক্সিলিয়ারি ভার্ব ইংরেজিতে আছে এর মধ্যে 4টে অক্সিলিয়ারি ভার্ব, বিশেষভাবে মনে রাখতে হবে 4টে অক্সিলিয়ারি ভার্ব নট যোগ করার আগে একরকম থাকে, নট যোগ করার পরে একটু বদলে যায়। এখানে ইস কিন্তু পরিবর্তন হয় না, ইস নট যোগ করার আগে যেমন ছিল তেমনই আছে, নট যোগ করার পরেও তেমনই আছে। কিন্তু 4টে অক্সিলিয়ারি ভার্ব আছে, এরা নট যোগ করার আগে একরকম, নট যোগ করার পরে একরকম। আমি তোমাদের দেখাচ্ছি। এর মধ্যে একটা হচ্ছে এম। এম এর সাথে যখন নট যোগ করা হয় তখন এটা হয়ে যায় আরেন্ট, এটা হয়ে যায় আরেন্ট। এক সময় এটাকে ব্রিটিশ ইংলিশে এইন্ট লেখা হতো, কিন্তু এইন্ট এখন অপ্রচলিত, এইন্ট এখন আর লেখা হয় না। তাহলে এম এর সাথে যখন নট যোগ করা হয়, কন্ট্রাক্টেড করা হয়, তখন এটা হয়ে যায় আরেন্ট। আরেকটা হচ্ছে ক্যান। ক্যানের সাথে যখন নট যোগ করা হয় তখন এখানে তোমরা দেখো যে দুইটা এন আছে, ক্যানের সাথে একটা এন,
নটের সাথে একটা এন, এই দুইটা এনের মধ্যে একটা এন চলে যাবে, একটা এন থাকবে, তাহলে CAN, T হয়ে গেল ক্যান্ট। আরেকটা অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে শ্যাল। শ্যাল প্লাস নট যখন আমরা করব তখন শ্যালের ডাবল এল এটা চলে যাবে, শুধু SHA এই তিনটে লেটার থাকবে, এর সাথে নট যোগ করতে হবে, তাহলে হবে শ্যান্ট, SHAN, T শ্যান্ট। আরেকটা হচ্ছে উইল। উইলের সাথে যখন আমরা নট যোগ করব তখন এটা হয়ে যাবে ওন্ট, WON, T ওন্ট। তাহলে এই চারটে অক্সিলিয়ারি ভার্ব নট যোগ করার আগে একরকম, নট যোগ করার পরে একরকম। এই চারটে অক্সিলিয়ারি ভার্বের কথা তোমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে যে এরা ট্যাগ কোশ্চেনে গিয়ে যখন নট যুক্ত করতে হয় এদের সাথে, তখন এরা একটু চেঞ্জ হয়ে যায়। তাহলে এম এর সাথে নট যোগ করলে আরেন্ট, ক্যানের সাথে নট যোগ করলে ক্যান্ট, শ্যালের সাথে নট যোগ করলে শ্যান্ট, উইলের সাথে নট যোগ করলে হচ্ছে ওন্ট। এই চারটে অক্সিলিয়ারি ভার্ব তোমাদের বিশেষভাবে মনে রাখতে হবে। আর বাকি যে অক্সিলিয়ারি ভার্বগুলি আছে ওগুলোর কোনো পরিবর্তন হয় না, ওগুলো নট যোগ করার আগেও যেমন, নট যোগ করার পরেও ঠিক তেমনই থাকে। তাহলে এই হচ্ছে মোটামুটি ট্যাগ কোশ্চেন গঠনের বেসিক রুল। আমি আবার বলছি, স্টেটমেন্টের পরে মাত্র দুইটা ওয়ার্ড লেখা যাবে, স্টেটমেন্টের পরে কমা দিতে হবে, প্রশ্নের শেষে হবে কোশ্চেন মার্ক। আর স্টেটমেন্টটা যদি হয় অ্যাফার্মেটিভ তাহলে কোশ্চেনটা হবে নেগেটিভ, স্টেটমেন্টটা যদি হয় নেগেটিভ কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ, এবং স্টেটমেন্টের সাবজেক্টটা যদি হয় নাউন এটাকে অবশ্যই প্রনাউন করে ট্যাগ কোশ্চেনে লিখতে হবে। এই হচ্ছে মোটামুটি ট্যাগ কোশ্চেন তৈরির বেসিক রুল। আর এই চারটে অক্সিলিয়ারি ভার্ব নট যোগ করার পরে, কন্ট্রাক্টেড করার পরে অন্যরকম হয়ে যাবে। এখন আমি একটু সেন্টেন্স ভিত্তিক ট্যাগ কোশ্চেনের কথা তোমাদেরকে বলি। আমরা জানি যে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। আমি 5টা সেন্টেন্সের নাম তোমাদের একটু লিখে দেখাচ্ছি। assertive, interrogative, imperative, optative and exclamatory। এই 5 প্রকার সেন্টেন্সের প্রত্যেক প্রকার সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনে একটু ভিন্নতা রয়েছে, সবগুলি সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন গঠনের নিয়ম একরকম নয়। তো এই মাত্র আমরা যে স্টেটমেন্টটা ট্যাগ কোশ্চেনটা তৈরি করলাম, জামান ইজ গোয়িং টু স্কুল, এটা হচ্ছে এসার্টিভ সেন্টেন্স। এসার্টিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন কীভাবে গঠন করতে হয় এটা তোমরা দেখছো, তাহলে এসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। এরপরে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি তোমাদের আরেকটা কথা বলি যে ট্যাগ কোশ্চেনটা আসলে কেন প্রয়োজন, ট্যাগ কোশ্চেনটা আমরা কেন করি, ট্যাগ কোশ্চেন কী কাজে লাগে। আমরা যখন কোনো মানুষের সাথে কথা বলি, কারোর সাথে যখন কথা বলি, শ্রোতা আমার কথা শুনছে কি শুনছে না এটা যাচাই করার জন্য, অথবা শ্রোতার মনোযোগ আকর্ষণ করার জন্য, অথবা শ্রোতার মৌনতা ভাঙার জন্য আমরা ট্যাগ কোশ্চেনটা করি স্টেটমেন্টের পরে, যেন এই ট্যাগ কোশ্চেন করার পরে শ্রোতা যেন কিছু একটা বলে, ইয়েস নো অথবা অন্য কিছু একটা বলে, যা দিয়ে আমরা বুঝতে পারি যে এখানে আমাকে আমার শ্রোতা আমার কথাটা শুনছে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিজে হচ্ছে একটা প্রশ্নবোধক বাক্য। যেমন আমি যদি কাউকে জিজ্ঞেস করি হোয়াট ইজ ইউর নেম, হোয়ার ডু ইউ লিভ, তাহলে এই প্রশ্নের উত্তরটাই তাকে দিতে হবে, তাহলে এখানে আর ট্যাগ কোশ্চেনের দরকার নাই। সো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হয় না। এবার আসি আমি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আমরা সাধারণত আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এগুলো দিয়ে থাকি। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনটা কেমনে করতে হয় আমি তোমাকে দেখাচ্ছি। যেমন আমি একটা সেন্টেন্স লিখি, ওপেন দি ডোর, দরজাটি খুলো। তাহলে ওপেন দি ডোর এটা হচ্ছে একটা আদেশসূচক বাক্য, কিন্তু এখানে বিষয়টা হলো অপটেটিভ সেন্টেন্সের সাবজেক্ট এবং অক্সিলিয়ারি ভার্ব দুইটার একটাও নাই, যেটা দিয়ে আমাকে ট্যাগ কোশ্চেনটা করতে হবে। তো অপটেটিভ সেন্টেন্স এটা একটা আদেশসূচক বাক্য। যেমন আমি কাউকে বললাম দরজাটি খুলো, ওপেন দি ডোর। সে দরজাটি খুলতে চাচ্ছে কি চাচ্ছে না আমি তার ইচ্ছাটা জানতে চাচ্ছি। এখন আদেশ
তাকেই দেওয়া যায় যে চোখের সামনে থাকে, আর যে চোখের সামনে থাকে তাকে আমরা বলি ইউ, অর্থাৎ সেকেন্ড পারসন। তাহলে অপটেটিভ সেন্টেন্সের ইম্পারেটিভ সেন্টেন্সের যখন সাবজেক্টের দরকার হয় সেটা আমরা ধরে নিই ইউ। আর এরপরে যদি আমি ট্যাগ কোশ্চেনটা করি, ওপেন দি ডোর, তুমি দরজাটি খুলবে অথবা খুলবে না, এই যে খুলবে অথবা খুলবে না এটা ফিউচার ইন্ডিকেটিং একটা ওয়ার্ড, এই জন্য অক্সিলিয়ারি ভার্ব হিসাবে আমাকে নিতে হবে শ্যাল অথবা উইল। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হবে ইউ এবং অক্সিলিয়ারি ভার্ব হবে শ্যাল অথবা উইল। তাহলে ইউ আমি নিলাম, আর শ্যালের সাথে যদি নট যোগ করি অথবা উইলের সাথে নট যোগ করি তাহলে হবে ওন্ট, আর ইউ হচ্ছে আমার সাবজেক্ট, তাহলে হয়ে গেল ওন্ট ইউ। এটা দিয়ে আমি তার ইচ্ছাটা জানতে চাচ্ছি যে দরজাটি সে খুলবে কি খুলবে না। এখন যদি এমন হয় যে আমি কাউকে ওপেন দি ডোর বলার সাথে সাথে সে দরজাটির কাছে চলে গেছে, দরজাটা টানতেছে কিন্তু খুলতে পারতেছে না, তখন আমি জানতে চাবো তার অ্যাবিলিটি, যে পারবে অথবা পারবে না। সেক্ষেত্রে অ্যাবিলিটি জানার জন্য অক্সিলিয়ারি ভার্বটা ব্যবহার করতে হবে ক্যান। তাহলে ক্যানের পরিবর্তে তখন আমাকে এখানে নিতে হবে, উইলের পরিবর্তে নিতে হবে ক্যান ইউ অথবা ক্যান্ট ইউ, অথবা অর্থাৎ পারবে অথবা পারবে না। তোমাদের অপটেটিভ সেন্টেন্সের ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যাপারে আমি আরেকটা কথা বলি। এসার্টিভ সেন্টেন্সের যেই রুলটি ছিল স্ট্রিক্ট, যে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হবে কোশ্চেন, আর স্টেটমেন্ট নেগেটিভ থাকলে কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই নিয়মটা একটু ফ্লেক্সিবল। এখানে তুমি স্টেটমেন্টটা হাবোধক হলেও কোশ্চেনটা হাবোধক করতে পারো, স্টেটমেন্টটা নাবোধক হলেও কোশ্চেনটা নাবোধক করতে পারো। তো ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটা নিয়ম হচ্ছে সেন্টেন্সটা যদি লেটাস দিয়ে শুরু হয়, এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম। যেমন লেটাস গো, চলো আমরা যাই, তো লেটাস দিয়ে যখন শুরু হবে তখন লেট আস, এখানে অবজেক্টের মধ্যে হচ্ছে আমি নিজেও আসি, এই জন্য এটা হয়ে গেছে আস। তো এই সেন্টেন্সে যখন আমি সাবজেক্ট নিব তখন আমাকে সাবজেক্ট নিতে হবে উই, কারণ এর মধ্যে আমি নিজেও আসি। তাহলে শ্যাল উই অথবা শ্যান্ট উই হবে লেটাস দিয়ে যখন কোনো স্টেটমেন্ট থাকবে তখন এর ট্যাগ কোশ্চেন হবে শ্যাল উই অথবা শ্যান্ট উই। প্রশ্নটা অ্যাফার্মেটিভ করলেও হবে, নেগেটিভ করলেও হবে, কারণ যেহেতু লেটাস আজের ভিতরে আমি নিজেও আছি তখন সাবজেক্টটা হয়ে যাবে উই। তাহলে এই হয়ে গেল আমার ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন। এবার আমরা দেখব অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মানে হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা। এখন আমি যদি কারোর জন্য একটা ইচ্ছা প্রকাশ করি বা প্রার্থনা প্রকাশ করি যে আল্লাহ তোমায় সুখী করুন, তুমি দীর্ঘজীবী হও, এরপরে যদি আবার তাকে প্রশ্ন করি যে কি তুমি কি দীর্ঘজীবী হবে বা হবে না, এই প্রশ্নের উত্তরটা সে দিতে পারবে না, কারণ ইট ডিপেন্ডস অন অলমাইটি গড, এই প্রশ্নের উত্তরটা তার কাছে নাই। এই জন্য অপটেটিভ সেন্টেন্সেরও ট্যাগ কোশ্চেন হয় না। এবার আমি যাচ্ছি এক্সক্লেমেটরি সেন্টেন্সে। আমি এক্সক্লেমেটরি সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন কীভাবে করতে হয় এটা তোমাদের একটু দেখাচ্ছি। আমি একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স লিখি, যেমন হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু ভিন্ন, সেটা হচ্ছে এখানে সাবজেক্ট এবং অক্সিলিয়ারি ভার্ব থাকে সেন্টেন্সের শেষের দিকে। তো শেষেই থাকুক আর শুরুতেই থাকুক আমাকে ওই একই নিয়ম ফলো করতে হবে, সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্বের সাথে একটা নট কন্ট্রাক্টেড ফর্ম করে ফেলতে হবে এবং সাবজেক্টটা লিখতে হবে পরে। তাহলে এটা হবে ইজন্ট ইট। হয়ে গেল আমার এক্সক্লেমেটরি সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন। তাহলে এসার্টিভ আমরা দেখলাম কিভাবে করতে হয় ট্যাগ কোশ্চেন। তারপরে হচ্ছে ইন্টারোগেটিভের ট্যাগ কোশ্চেন তো হয়ই না। এরপরে দেখলাম ইম্পারেটিভ, যেমন ওপেন দি ডোর, সেটাও দেখলাম কিভাবে হয়। অপটেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হয় না। এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন যেভাবেই থাকুক আমাকে অক্সিলিয়ারি ভার্ব এবং সাবজেক্ট নিয়ে ট্যাগ কোশ্চেনটা তৈরি করতে হবে। তো আমরা দেখলাম যে ট্যাগ কোশ্চেন গঠনের বেসিক রুল, কীভাবে ট্যাগ কোশ্চেনটা গঠন করতে হয়, সেন্টেন্স ভিত্তিক ট্যাগ কোশ্চেন গঠনের নিয়মগুলি দেখলাম। তো আগামী পর্বে আমরা দেখব
যে কিছু কিছু স্টেটমেন্ট থাকে একটু কনফিউজিং, যেহেতু ট্যাগ কোশ্চেনে আমাকে ব্যবহার করতে হয় প্রোনাউন, সাবজেক্ট হিসাবে কিছু কিছু নাউন থাকে যেগুলার প্রোনাউন আমরা অনেক সময় সিলেক্ট করতে একটু কনফিউজড হয়ে যাই। আবার কিছু কিছু ওয়ার্ড থাকে যেই ওয়ার্ডগুলি থাকলেও আমরা কনফিউজড হয়ে যাই যে স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ, অনেক সময় বুঝতে সমস্যা হয়। তো আগামী পর্বে আমরা ওই বিষয়গুলি নিয়ে আলোচনা করব যে কনফিউজিং সাবজেক্ট থাকলে তাদের প্রোনাউন কীভাবে সিলেক্ট করতে হয়, এবং কনফিউজিং কিছু ওয়ার্ড থাকলে ওয়ার্ডগুলি এগুলা স্টেটমেন্টটা নেগেটিভ হবে না অ্যাফার্মেটিভ হবে এটা কিভাবে বুঝতে হয়, এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব হচ্ছে আগামী পর্বে। তো আজকের আলোচনা এ পর্যন্তই। আমাদের আজকের আলোচনা হলো যে ট্যাগ কোশ্চেন গঠনের বেসিক রুল এবং সেন্টেন্স ভিত্তিক ট্যাগ কোশ্চেন। তাহলে আজকে আলোচনা এ পর্যন্তই। আগামী পর্বে আমি এই বিষয়গুলি নিয়ে কথা বলবো। আশা করি এই বিষয়টিতে তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে ট্যাগ কোশ্চেন গঠন করতে হয় মূলত। তো finally, I want to tell you that if you think that the video is helpful for you, please subscribe my channel and press the like button and stay with my channel. Thank you very much.